গীতা কোর্টে কিরণকান্তি আর ভজন মিত্রের মুখোশ খুলে দিল। সম্পূর্ণটি জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকে পর্বে আপনারা দেখতে পাবেন পদ্ম বলে, আমার আর কিছু মনে নেই হুজুর, আমি আর কিছু বলতে পারবো না। তখন গীতা বলে, আমি এবার বলতে পারবো হুজুর, সব কিছু ওই ভজন মিত্রের প্ল্যান। আর তার সঙ্গে হাতে হাত মিলিয়েছিলেন কিরণকান্তি বাবু আর ওই কৃপান। এই তিনজনে মিলে অগ্নিজিৎ মুখার্জি আর পদ্মর জীবন পুরো শেষ করে দিয়েছে। দেখেছেন তো জজ সাহেব, একটা ছোট্ট নাম্বার, একটা ছোট্ট ফোন কল এই কেসটার পুরো অভিমুখ ঘুরিয়ে দিয়েছে। ব্যাস, আমার আর কিচ্ছু বলা নেই ইয়োর অনার। তারপর জজ ভজন মিত্তিরকে বলে, আপনি আর কিছু বলতে চান? তখন ভজন মিত্তির বলে, না, আমি আর কিছু বলতে চাই না। তখন জজ সাহেব বলে, পরের দিন রায় ঘোষণা করা হবে, আজ কোর্ট এই পর্যন্তই। তারপর সবাই কোর্ট থেকে চলে যায় আর অগ্নিজিৎ মুখার্জি এসে গীতাকে বলে, এই না হলে মুখার্জি বাড়ির বউ, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। তখন গীতা অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করে আর অগ্নিজিৎ মুখার্জি গীতার বাবাকে বলে, এবারে আমি আপনার বাড়িতে গিয়ে পাত পেটে খাবো, এইরকম সোনার টুকরো মেয়ের আপনি জন্ম দিয়েছেন। তারপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, পরের জন্মের জন্য আমি তোকে বুক করে নিলাম। তখন গীতা বলে, মানে? তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, পরের জন্মে তুই আমার মেয়ে হয়ে জন্মাবি, আর আমি এই লোকটাকে দেখিয়ে দেবো, দেখুন আমার মেয়ে কেমন। এই শুনে গীতার বাবা হাসতে থাকে আর বলে, আমি জানতাম আমার মেয়ে ঠিকই জিতবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনি জানতেন? আপনা থেকে আমি লটা ভালো বুঝি। তখন গীতার বাবা বলে, না, আমি ভালো বুঝি। এই নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। তখন গীতা বলে, চুপ করো তোমরা দুজনই আমার কাছে সমান। আমি আপনাকে এই চক্রান্ত থেকে বের করে আনতে পেরেছি বলে আমি ঈশ্বরের কাছে চিরঋণী। অন্যদিকে সাত্ত্বিক গিনি গিনি করে চিল্লাতে থাকে। তখন গিনি এসে বলে, এত চিল্লাচ্ছ কেন? ষাঁড়ের বংশ নাকি তোমাদের? তখন সাত্ত্বিক বলে, একদম বংশ তুলে কথা বলবে না। তোমাদের বংশ কি? এখানে পাম্পে জল নেই, তুমি পাম্পটা চালাও। তখন গিনি বলে, জল উঠছে না, তুমি তোয়ালে পরে বেরিয়ে এসো। তখন সাত্ত্বিক বলে, আমার চোখে তো সাবান, আমি বেরোবো কি করে? তখন গিনি বলে, তোয়ালে পরে আমার সামনে আসতে কি তোমার লজ্জা করছে? তুমি কি তোয়ালে পরে শুধু তোমার পিয়ের সামনেই যাবে নাকি? তখন সাত্ত্বিক বলে, এখানে আবার পিয়ে আসছে কোথা থেকে? তুমি তাড়াতাড়ি কিছু একটা করে জলের ব্যবস্থা করো, আমার চোখ দুটো জ্বলে যাচ্ছে আর গা হাত পা সাবান শ্যাম্পুতে পুরো পিছলা পিছলা হয়ে গেছে, তুমি কিছু একটা করো। তখন গিনি বলে, তাহলে মিষ্টি করে আমাকে বলো, তাহলে আমি নিয়ে আসবো। তখন সাত্ত্বিক বলে, কি বলবো? তখন গিনি বলে, বলো মিষ্টি বউটি আমার, আমাকে একটু জলের ব্যবস্থা করে দাও। তখন সাত্ত্বিক বলে, মিষ্টি বউটি আমার, আমাকে একটু জলের ব্যবস্থা করে দাও। তখন গিনি বলে, এবার বলো আই লাভ ইউ। তখন সাত্ত্বিক বলে, আমি ওইসব বলতে পারবো না, তুমি আমাকে আমার তাওয়ালটা দাও। তখন গিনি বলে, আমি দিতে পারবো না। তখন সাত্ত্বিক বলে, প্লিজ দাও না। এই বলে সাত্ত্বিক হাত বাড়ায় আর গিনি সাত্ত্বিকের হাত ধরে টেনে নেয়। তারপর সাত্ত্বিক খাটে গিনির গায়ের ওপরে পড়ে যায়। তখন সেখানে কাব্বা, এশা আর মিশা জল নিয়ে এসে সাত্ত্বিকের গায়ে ঢেলে দেয় আর বলে, এই রোম্যান্টিক সিচুয়েশনে একটু বৃষ্টি না হলে হয় নাকি? তখন মিশা বলে, কি রে দাদা ভাই, তুই ট্র্যাকস্যুট পরে সারা গায়ে সাবান শ্যাম্পু মেখে মহিষাসুরের মতন আমাদের লক্ষ্মী বৌদির ওপর ঝাঁপিয়ে পড়েছিস? তখন সাত্ত্বিক বলে, একদম তোরা ফালতু কথা বলবি না, যা যা এখান থেকে, তোরা বের হ। একে আমার চোখটা জ্বলে যাচ্ছে। এই বলে সাত্ত্বিক গিনির আঁচল নিয়ে চোখ মুছতে থাকে আর গিনি সাত্ত্বিকের দিকে তাকিয়ে থাকে আর বলে, লাল, তোমার চোখ দুটো আমার হৃদয়ের মতন লাল হয়ে গেছে, একদম রক্তাক্ত, ক্ষত বিক্ষত। তখনই গিনির ফোন আসে আর সাত্ত্বিক বলে, দেখি কে ফোন করেছে, ওই ছেলেটা না? তারপর সাত্ত্বিক ফোনটা রিসিভ করে আর স্বস্তিক বলে, আপনি কে? হ্যাঁ, বারবার শুধু গিনির ফোনটা রিসিভ করেন, একটু গিনিকে দেওয়া যাবে? আমার মাথায় একটা কবিতা এসেছে। তখন সাত্ত্বিক বলে, তোমার মাথা না ভেঙে একদম রেখে দেবো রাস্কেল ছেলে। এই বলে সাত্ত্বিক ফোন কেটে দেয়। তখন গিনি বলে, কে ফোন করেছিল? তখন সাত্ত্বিক বলে, তোমার ওই কবি, ওর নাকি কবিতা মাথায় এসেছে। তখন গিনি বলে, তুমি কি কবিতা লিখতে পারবে? তখন সাত্ত্বিক বলে, কবিতা লেখা কোনো ব্যাপার নাকি? কবিতায় প্রথমে সুর হয়, তারপরে গান আসে। তখন গিনি বলে, তা কেমন গান আসে শুনি? তখন স্বস্তিক এসে বলে, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায়। তখন সাত্ত্বিক বলে, কে গান গাইছে? তখন সাত্ত্বিক দেখে সেখানে স্বস্তিক এসেছে। স্বস্তিককে দেখে সাত্ত্বিক চলে যায় আর স্বস্তিক গিনিকে বলে, কত দূর? তখন গিনি বলে, ধুর, তোমার দাদা পটেও পড়ছে না। অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা গাড়ি করে আসে আর সেখানে কৃপান আর তার দলবল মিলে রাস্তা আটকায় আর অগ্নিজিৎ মুখার্জি গাড়ি থেকে নেমে বলে, কে তুমি? রাস্তা আটকেছো কেন? এইভাবে রাস্তা আটকানো যায় নাকি? এইটা তো একটা ক্রাইম। আর তুমি জানো কার রাস্তা তুমি আটকেছো? কে তুমি?
তখন কৃপান হেলমেট খুলে এসে অগ্নিজিৎ মুখার্জিকে প্রণাম করে। আর অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি আমাকে প্রণাম করছো কেন? তোমার বাবা আমাকে কোর্টে টেনে নিয়ে গেল আর তুমি এখানে এসে আমাকে প্রণাম করছো, তোমার মতলবটা কি? তখন কৃপান বলে, বিকেল 5:54 ভালো লগ্ন আছে তাই না? ওই কোণে দেখা হবে, আশীর্বাদ করা হবে। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, কি বলতে চাইছো কি তুমি? তখন কৃপান বলে, আঙ্কেল, মেহেককে কেউ দেখতে আসবে না। মেহেককে আমি খুব ভালোবাসি, বিশ্বাস করুন আপনি। আমি জানি আমি ড্রিঙ্ক করে একটা মেয়ের সাথে অসভ্যতা করেছি, তার জন্য তো আমি সাজাও পেয়েছি, এখনও সাজা পাচ্ছি। কিন্তু মেহেককে কেউ দেখতে আসবে না আঙ্কেল, ওকে কেউ দেখতে আসবে না, মেহেককে আমি খুব ভালোবাসি। তখন অগ্নিজিৎ মুখার্জি রেগে গিয়ে কৃপানকে চড় মারে। তখন কৃপানের দলের ছেলেরা বন্দুক বার করে আর গীতা বলে, হাতে চেম্বার থাকলেই হয় না, সেটা চালানোর জন্য দম থাকা দরকার, যেটা তোদের মধ্যে নেই। তখন কৃপান বলে, আমি মেহেককে খুব ভালোবাসি ম্যাডাম, আমি ওর জন্য সব কিছু করতে পারি। আপনি বলুন, আমি বুক চিরে রক্ত দিতে পারি, ওর জন্য মরতেও পারি, আবার ওকে মারতেও পারি। আমি ছাড়া মেহেককে আর কেউ বিয়ে করবে না, কেউ না। তখন গীতা বলে, তোর মতন ক্রিমিনালের সাথে মেহেকের বিয়ে দেব না। তখন কৃপান রেগে যায় আর গীতা বলে, কোর্টের মধ্যে আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে, আর বেশি বাড়াবাড়ি করলে না তোর ঘরে গিয়ে তোকে মেরে ঠ্যাং ভেঙে ঝুলিয়ে দেব। তখন কৃপান বলে, মেহেকের বিয়ে আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে হবে না। আপনারা কেন মানতে চাইছেন না? আমি মেহেককে খুব ভালোবাসি, দরকার হলে আমি সবার পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব, কিন্তু মেহেকের বিয়ে আমার সাথেই হবে। তখন গীতা বলে, বললাম না তোর মতন সাপের সাথে মানুষের বিয়ে হতে পারে না, চলুন বাবা এখান থেকে। তারপর কৃপান রেগে গিয়ে গীতার দিকে বন্দুক তাক করে। তারপর গীতা এসে কৃপানে হাত ধরে বলে, চালাগুড়ি, দেখি তোর কত দম। এটা একটা বেআইনি অস্ত্র, এরপরে তোকে যদি দেখেছি বাড়াবাড়ি করতে, সোজা কোর্টে চালান করে দেব, আর কোর্ট থেকে হাজতে। এই বলে গীতা আর অগ্নিজিৎ মুখার্জি সেখান থেকে চলে যায়। তখন কৃপান বলে, আমি মেহেককে ভালোবাসি, আমি মেহেকের সাথে অন্য কাউকে দেখতে পারবো না। অন্যদিকে সবাই মেহেককে আশীর্বাদের জন্য সাজাতে থাকে।